তো আমরা লাস্টে আকরিকের নামগুলো পড়ছিলাম, হ্যাঁ। এই প্রতিটা নাম তোমাকে দেখাই দিয়েছিলাম, এগুলো পড়তে হবে। এখন হচ্ছে আমাদের মেইন তিনটা ধাতু। এই তিনটা ধাতু নিষ্কাশন করলেই মূলত আমাদের অনেকটুকু সিকিউতে আমরা কমন পাবো। ফেরাসেরটা ফেরাসের নিষ্কাশন নিয়ে আসলে ঝামেলা আছে, এটা তুমি আমাকে একটু হেল্প করতে হবে। তুমি টেস্ট পেপারে যাবা, যা দেখবা যে ফেরাসের নিষ্কাশন কোনটা আসছে। ফেরাসের নিষ্কাশন 23 সালে উল্টাপাল্টা একটা আসছিল, যেটা মূলত ফেরাসের অ্যাকচুয়াল নিষ্কাশনটা না। অ্যাকচুয়ালটা আমি তোমাকে ছবি পাঠিয়ে দিব। আপাতত ওটা পড়াইতেছে না, কারণ আমি যদি তোমাকে অ্যাকচুয়ালটা দেখাই দিই যেটা পুরান বইতে ছিল, তাহলে তুমি কনফিউজ হয়ে যাবে। আমাকে এটা একটু জানাবো। দেখো, এগুলো কাইন্ড অফ মূলত মুখস্থই, এখানে বোঝানোর তেমন কিছু নেই, বাট আমি হালকা পাতলা বুঝাই দিতেছি। আমি না আগে মূলত এগুলো পড়ে ফেলছি। কপারের প্রধান আকরিক হলো কপার পাইরাইটস, কপার Fe2। সাধারণত বাণিজ্যিকভাবে কপার নিষ্কাশন করা হয়। প্রথমে যন্ত্রের সাহায্যে আকরিককে ছোট ছোট টুকরা করা হয় এবং ঘনীভূত করা হয়। এই ঘনীভূত আকরিককে বাতাসের উপস্থিতিতে তাপজারণ করে বিভিন্ন অপদ্রব্য যেমন জলীয় বাষ্প, সালফার ও আয়নিক আর্সেনিক মুক্ত করা হয়। আমরা মনে আছে পড়ছিলাম যে এইগুলোর সাথে বজ্র থাকে, আকরিক গুলোর সাথে, প্রতিটা আকরিকের সাথে বর্জ্য থাকে। ওই বর্জ্যগুলোকে মূলত এটাই বলছে যে বর্জ্যগুলোকে রিমুভ করা লাগবে। হুম। তারপর হচ্ছে এই ঘনীভূত আকরিককে তাপজারণ করা লাগবে। মনে আছে তাপজারণ কি পড়াইছিলাম? এখানে সাবধান থাকা লাগবে যে তাপজারণ বলছে নাকি আরেকটা বলছে। তাপজারণ করে বিভিন্ন অপদ্রব্য যেমন জলীয় বাষ্প, সালফার ও আর্সেনিক মুক্ত করা হয়। এই সময় কপার পাইরাইটস বিয়োজিত হয়ে কপার 1 সালফেট। এটা কাইন্ড অফ, এই নামকরণটা জৈব যৌগের নামকরণ কাইন্ড অফ, এটা আমাদের লাগবে না আপাতত। কপার 1 সালফেট, এই যে এটা কপার 1 সালফেট, এটাও কিন্তু কপারের একটা আকরিক, মনে আছে তো? এটার নামটা জানি কি ছিল। এটা, হ্যাঁ, এটা চাল চালকোসাইট বা চেলকোসাইট। চালকোসাইট বা চেলকোসাইট, যেটাই বলবো। তো এখানে চালকোসাইট মূলত লেখার দরকার নেই, বাট লিখলেও যে ভুল হবে তা না, চাইলে লিখতে পারো। আচ্ছা, তাহলে আমাদের কপার পাইরাইটস উৎপন্ন হইলো, সরি কি বলি, কপার চালকোসাইড বা কপার সালফেট উৎপন্ন হলো, কপার 1 সালফেট। তারপর কিছু পরিমাণ সিলিকা ডাই অক্সাইড যোগ করলে বায়ুর অনুপস্থিতিতে তাপ দিয়ে ফেরাস অক্সাইডকে ফেরিক্স ফেরিক সিলিকা অক্সাইড, ফেরাক অক্সাইড তো, সিলিকা অক্সাইড, ফেরাস সিলিকা অক্সাইড ধাতু মূলে পরিণত করা হয় এবং অপসারণ করা হয়। উৎপন্ন কপার পাইরাইটস কে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে উত্তপ্ত করলে বিয়োজিত হয়ে কপার উৎপন্ন হয়। এভাবে তৈরিকৃত কপার যথেষ্ট পরিমাণে অপদ্রব্য থাকে, তাই এই কপারকে আচ্ছা, এখানে লেখাটা আসে নাই না? এটাকে ব্লিস্টার কপার বলা হয়। এই কপারটাকে মূলত ব্লিস্টার কপার বলে। এই কপার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়, ব্লিস্টার কপার। আচ্ছা, এখন আমি জানি তোমার কোথায় খটকা লাগছে তোমার মনের মধ্যে, যে ভাইয়া এখানে হঠাৎ করে ফেরাস আসলো কোথা থেকে। রাইট, এটা অবশ্যই তোমার মনে আসার কথা। খেয়াল করো, আমরা একটু উপরে গেলেই পাবো যে এই আকরিকটা হচ্ছে কপার পাইরাইটস, মানে কপার ফেরাস সালফেট। হম, কুএফএস, আমি এটাকে মনে রাখার জন্য কুএফএস2 বলি। এই যে কোএফএস2, প্রথমে যন্ত্রের সাহায্যে আকরিকের ছোট ছোট টুকরা যখন করা হবে, খেয়াল করে আমি কিন্তু একবারও বলিনি যে ফেরাসটা কি হবে। আমি এখানে একবারও উল্লেখ করিনি যে ফেরাসটা কি মইরা যাবে নাকি উইরে যাবে নাকি কি। এটা ফেরাসটা একটা কঠিন ধাতু, ও তো এমন না যে ওকে আমি তাপ দিয়ে উড়াই ফেলতে পারবো। ওই ফেরাসটাকে মূলত সরানোর জন্য এটা হচ্ছে প্রক্রিয়া, যে এখানে যখন কপার পাইরাইট, সরি, কপার পাইরাইট থেকে যখন এই কপার সালফেটটা আসছে, দেখো এই যে এই ফেরাসটা আলাদা হয়ে গেছে। এবার ফেরাসটাকে কি করতে হবে, ওকে তো আমার সরাইতে হবে। এই জন্য মূলত এটা বলছে যে কিছু পরিমাণ সিলিকা ডাই অক্সাইড যোগ করে বায়ুর অনুপস্থিতিতে তাপ দিলে ফেরাক অক্সাইড ফেরিক সিলিকেট ধাতু মিলে পরিণত হয় এবং অপসারণ করা হয়। এই মূলত এই ফেরাসটাকে সরানোর জন্য এটা করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম তারপর কিছু পরিমাণ সিলিকেট অক্সাইড যোগ করলে এটা করা হবে। আর উৎপন্ন কপার সালফেটকে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে উত্তপ্ত করলে বিচরিত হয়ে কপার উৎপন্ন হয়। এটা আমরা জানি যে অক্সিজেনের সাথে এটাকে যে দহন বিক্রিয়া কাইন্ড অফ, নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে অক্সিজেনের সাথে বিজারিত করছে, কপারটা আলাদা হয়ে গেছে, সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়ে গেছে।
এভাবে তৈরি কপারের যথেষ্ট পরিমাণ অপদ্রব্য থাকে, একে ব্লিস্টার কপার, এই জিনিসটা তোমার লাগবে যে ব্লিস্টার কপার বলে। এই কপার তৈরি বিশ্লেষণ পদ্ধতিতে বিশোধন করা হয়। আমরা মনে আছে পড়ছিলাম, ছক দেখাইছিলাম যে কোন ধাতুগুলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিজারণ ঘটানো হয়, সক্রিয় ধাতুগুলো। হুম, বিজারণের পদ্ধতি। বাট এখানে খেয়াল করো, এখানে একটা যেটা কি যে এখানে কনফিউশন লাগতে পারে যে ভাইয়া কপার ছিল, কপার কপার, হ্যাঁ, কপার ছিল কম সক্রিয় ধাতু 4 নাম্বার ঘরে, স্ববিজারণ পদ্ধতিতে বিজারণ ঘটানো হয়। বাট এখানে কেন স্ববিজারণ করলাম না? এখানে স্ববিজারণ না করার কারণ হচ্ছে এটা কিন্তু আমি বিজারণ, এটা দেখো ওই ব্লিস্টার কপার থেকে যে মানে ওটা কিন্তু বিশুদ্ধ, মানে ওইখানে আরো কিছু অপদ্রব্য মিশ্রিত আছে। তুই অপদ্রব্য গুলোকে সরানোর জন্য আমরা এটাকে বিশুদ্ধ করবো। এই তৈরি বিশ্লেষক কোষে কপার সালফেট দ্রবণ নেওয়া হয়, এক টুকরা বিশুদ্ধ কপারকে ক্যাথোড ও তৈরিকৃত ব্লিস্টার কপারকে অ্যানোড। এই জিনিসটা একটু আনক্লিয়ার হইতে পারে কারণ এটা চ্যাপ্টার 8 এর কনসেপ্ট। তো যদি আগে থেকে পড়া থাকে তাহলে তোমার জন্য সুবিধা হবে। এক টুকরা বিশুদ্ধ কপারকে ক্যাথোড ও তৈরিকৃত ব্লিস্টার কপারকে অ্যানোড হিসেবে ব্যবহার করে তড়িৎ চালনা করা হয়। দেখো আমাদের নিষ্কাশন প্রায় শেষ। উম, ফলে অ্যানোডে ব্লিস্টার কপার ক্রমশ দ্রবীভূত হয় এবং ক্যাথোডে বিশুদ্ধ কপার জমা হয়। এই পদ্ধতিতে তৈরি কপারকে 99%, 99.98% বিশুদ্ধ হয়। তড়িৎ বিশ্লেষণে জাস্ট বিক্রিয়াটা দেখা দিতে হবে। তড়িৎ বিশ্লেষণের প্রাথমিক বিয়োজন, এটা বিয়োজিত হয়েছে ক্যাথোডে। এটা একটু জিনিস মনে রাখবে হবে, অ্যানোডে সবসময় জারণ ঘটে। এটা চ্যাপ্টার 8 এর, বাট তাও আমি বলে দিতেছি। অ্যানোডে অলওয়েজ জারণ হয়, ক্যাথোডে অলওয়েজ বিজারণ হয়। দেখো অ্যানোডে কপার 2টা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ হয়েছে, এই কপার 2+ আবার 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে। ওকে, এখানে বলতে পারো ভাই কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার কপার হয়েছে, না বিষয়টা এরকম না। দেখো বিষয়টা হচ্ছে এরকম, এখানে যে বিয়োজনটা হয়েছে এটা হচ্ছে, দেখো আমরা কি মনে আছে এই আগের পেজে যাই, অ্যানোডে ব্লিস্টার কপার নেওয়া হয়েছিল আর ক্যাথোডে বিশুদ্ধ কপার দণ্ড নেওয়া হয়েছিল। তো বিশুদ্ধ কপার দণ্ডটা গ্রহণ করছে। ওই এখানে কনফিউশন লাগতে পারে ভাই, কপার কপার হয়েছে, কপার কপার হয়নি। একটা ছিল বিশুদ্ধ আর একটা ছিল অবিশুদ্ধ, একটাকে আরেকটার দ্বারা মূলত আমরা শোধন করছি। হ্যাঁ, আমাদের কপার নেচার সরাসরি এটা এখানে যেভাবে লেখা ঠিক সেভাবে লিখবা, কোনো পার্থক্য নেই। আর একটা চিত্র দিয়ে দিবে, এখানে চিত্রটা আমি আঁকি নেই। চিত্রটা এই একটা ক্যাথোড দণ্ড আঁকবা, এখানে পানি দিবা, জাস্ট নর্মালি একটা ক্যাথোড আঁকবা, একটা অ্যানোড আঁকবা, ব্যাটারির সংযোগ দিয়ে দিবা, ব্যাটারির সংযোগ দিয়ে এখানে পাশে দিয়ে লেখা দেবা যে এটা হচ্ছে ক্যাথোড, এটা অ্যানোড। লেখা দিলে আমাদের শেষ হয়ে যাবে। ওকে, ইজি, কপারেরটা ইজি। কপার এই বিক্রিয়া দুইটা এরকম আহামরি কিছু না, না পারার মধ্যে মুখস্থ। আবার হচ্ছে জিঙ্কেরটা। জিঙ্ক ধাতু নিষ্কাশন পদ্ধতিতে ব্যাখ্যা করো। দেখো জিঙ্কের আকরিকের নাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। একে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত করে অক্সাইডে রূপান্তর করা হয়। ওকে, জিঙ্ক অক্সাইড হতে কার্বন বিজারণ পদ্ধতিতে, দেখো জিঙ্ক অক্সাইড হতে কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক নিষ্কাশন করা যাবে। জিঙ্ক অক্সাইডকে কুক কার্বনের সাথে, কুক কার্বন মানে হচ্ছে শুধু সিঙ্গেল কার্বন, কার্বনের সাথে মিশ্রিত করা হয়। এটি পরে চীনামাটির তৈরি রিটার্টে নেওয়া হয়। জিঙ্ক অক্সাইড কার্বন দ্বারা বিজারিত হয়ে জিঙ্ক ধাতুর বাষ্পে পরিণত হয়। তাইলে জিঙ্ক অক্সাইড কার্বন দ্বারা বিজারিত হয়ে জিঙ্ক ধাতুর বাষ্পে পরিণত হয়। এই যে, এটা হচ্ছে জিঙ্ক ধাতুর বাষ্প। এই উৎপন্ন জিঙ্ক অবিশুদ্ধ, এতে 97.98% জিঙ্ক থাকে। এই অবিশুদ্ধ জিঙ্ককে স্পেল্টার বলা হয়। স্পেল্টারকে বিদ্যুৎ বিশ্লেষণ করলে বিশুদ্ধ জিঙ্ক প্রস্তুত করা হয়। তার মানে দেখো জিনিসটা কি হলো তাইলে, ফার্স্টে আমরা জিঙ্কের আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, ওটাকে আমরা অক্সিজেন দ্বারা জারিত করে
জিঙ্কের অক্সাইড মানে জিঙ্ক অক্সাইড রূপান্তর করব। জিঙ্ক অক্সাইড হতে কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক নিষ্কাশন করা হয়, এটা আমরা জানি। কারণ জিঙ্ক ছিল আমাদের কয় নাম্বার, জিঙ্ক ছিল 1 2, হ্যাঁ অ্যালুমিনিয়ামের পরে জিঙ্ক ছিল। ও মধ্যম মানের সক্রিয় ধাতু, ওকে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারণ ঘটানো হয়, ছকের মধ্যে আছে। তাহলে জিঙ্ক অক্সাইডকে কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক নিষ্কাশন করা হয়। কার্বন বিজারণ মানে হচ্ছে কুক কার্বন মানে সিঙ্গেল কার্বনের সাথে মিশ্রিত করে ওকে একটা চীনামাটির তৈরি রিটার্ট নেওয়া হয়। জিঙ্ক অক্সাইড কার্বন দ্বারা বিজারিত হয়ে জিঙ্ক ধাতু বাষ্পে পরিণত হয়। আর এখানে একটা কথা বলি, গাইডে দেখবা এগুলো অন্যভাবে দেওয়া আছে, এখানে অনেক কথা আছে। ওই জিলামাইন, ক্যালামাইন, তারপর হচ্ছে ওই জিলেটিন, এখানে অনেক কথাবার্তা, বাট এই নিষ্কাশন গুলো হচ্ছে একবারে শর্ট করে সিম্পল। এখানে কয়েকটা জ্ঞান অনুধাবন মিস যায়, অনুধাবন না, মূলত জ্ঞানমূলক কয়েকটা মিস যায়, ওগুলো আমি শিটের পিডিএফ যখন তোমাকে দিয়ে দিব তুমি ওগুলো নিজে পড়ে ফেলতে পারবে। বাট সিকিউতে অ্যান্সার করার জন্য এতটুকু লিখলে ফুল মার্কস পাবা আশা করি। এটাকে মূলত স্পেল্টার বলা হয়, স্পেল্টারকে বিদ্যুৎ বিশ্লেষণ করে বিশুদ্ধ জিন প্রস্তুত করা হয়। মানে এটাকে আবার তড়িৎ বিশ্লেষণ করতে হবে আর কি। আমি তড়িৎ বিশ্লেষণটা কই, তড়িৎ বিশ্লেষণটা এই যে, এটা উল্টে কেন, এটা সোজা করবো কিভাবে, এই তো সোজা হচ্ছে। দেখো, স্পেল্টার বিদ্যুৎ বিশ্লেষণ করলে বিদ্যুৎ বিশ্লেষণ রূপে লঘু জিঙ্ক সালফেট দ্রবণ, অ্যানোড রূপে স্পেল্টার বা অবিশুদ্ধ জিঙ্ক দণ্ড সেম, ক্যাথোড রূপে বিশুদ্ধ জিঙ্কের পাত ব্যবহার করা হয়। বিদ্যুৎ বিশ্লেষণ কালে অবিশুদ্ধ জিঙ্কের অ্যানোড থেকে জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে দান দ্রবণে চলে আসে এবং দ্রবণ থেকে সমসংখ্যক জিঙ্ক টু আয়ন বিদ্যুৎ চার্জ মুক্ত হয়ে ক্যাথোডে জমা হয়। এভাবে মূলত বিশুদ্ধ জিঙ্কটা পাওয়া যায়। এই যে আমি এখানে চিত্র প্লাস বিক্রিয়া দিয়ে দিছি। এই দেখো, স্পেল্টার দণ্ড নিলাম অ্যানোড হিসেবে, আর ক্যাথোড হিসেবে নিলাম বিশুদ্ধ আরেকটা জিঙ্ক পাত। জিঙ্ক সালফেট এখানে আছে, ও ইলেকট্রন ত্যাগ করবে, ও গ্রহণ করে এখানে জমা হয়ে যাবে, জমা হয়ে গেলে ও ওই যে যে ময়লাগুলো ছিল সেগুলো থেকে আলাদা হয়ে বিশুদ্ধ জিঙ্ক দণ্ড পরিণত হয়ে যাবে। এই যে। তাহলে আমাদের জিঙ্কেরটাও শেষ। এই দুইটা, জিঙ্ক আর কপারটা অ্যাকচুয়ালি আসলে অনেক ইজি, এখানে বোঝানোর তেমন কিছুই নেই। তুমি যদি তড়িৎ বিশ্লেষ্য পারো, তড়িৎ বিশ্লেষ্য আসলে পারার কিছু নেই, এগুলো ইলেকট্রন আমরা জানি অ্যানোডে ছাড়ন হয়, ক্যাথোডে গ্রহণ হয়। ওই চ্যাপ্টার 7 এর কনসেপ্ট আর কি। অ্যানোডে তুমি দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, ক্যাথোডে দুইটা ইলেকট্রন গ্রহণ করে আনবে। অ্যাকচুয়ালি কঠিন কিছুই নেই জিঙ্কের একটা ক্ষেত্রে, কপার একটা ক্ষেত্রে। কঠিন হচ্ছে মূলত অ্যালুমিনিয়াম আর ফেরাস একটা। আমরা এই তো পাইছি অ্যালুমিনিয়াম একটা। এইবার দেখো অ্যালুমিনিয়ামটা হচ্ছে অ্যাকচুয়ালি কঠিন একটা। অ্যালুমিনিয়াম বিদ্যুৎ বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। দেখো, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে, নিচে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়া সহ প্রক্রিয়াটি বর্ণনা করা হলো। একটি ইস্পাতের ট্যাঙ্কের ভিতরের অংশ গ্রাফাইটের স্তর দ্বারা আবৃত করা হয়। আচ্ছা, চিত্রটা তোমাকে দেখানোর প্রয়োজন না, চিত্রটা দেখাইলে ভালো হয়। ধরো, চিত্রটা আমি আসলে আনতে ভুলে গেছি। চিত্রটা কই, এই তো পাইছি। চিত্রটা চিত্রটা আমি নিয়ে আসি।
তো দেখো, তাহলে একটি ইস্পাতের ট্যাঙ্কের ভিতরে ফার্স্টে আমরা ভেতরের অংশ গ্রাফাইট স্তর দ্বারা পূর্ণ আবৃত করব। এই গ্রাফাইট স্তর ক্যাথোড হিসেবে, আচ্ছা দাঁড়াও, চিত্রটা পাশে থাকলে মনে হয় সুবিধা হয় না। এবার ঠিক আছে হুম, তাহলে একটা ইস্পাতের ট্যাঙ্কের ভিতরে প্রথমে গ্রাফাইট স্তর দ্বারা আবৃত করব। এই যে এইটা একটা হচ্ছে ইস্পাতের ট্যাঙ্ক পুরাটা, ইস্পাতের ট্যাঙ্ক এটা, এই যে প্রথম এতটুকু অংশ গ্রাফাইটের স্তর দ্বারা আবৃত করব। এই গ্রাফাইট স্তর ক্যাথোড হিসেবে কাজ করে, অ্যানোড হিসেবে কয়েকটি গ্রাফাইট দণ্ড, এগুলো হচ্ছে অ্যানোড, অ্যানোড হিসেবে কয়েকটা গ্রাফাইট দণ্ড ব্যবহৃত হয়। এই ট্যাঙ্কে বিগলিত বক্সাইটের Al2O3 মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। বক্সাইটের গলনাঙ্ক কমানোর জন্য, দেখো বক্সাইটের গলনাঙ্ক মূলত অনেক বেশি, প্রায় 1400 নাকি এরকম, তা হ্যাঁ 1400 মনে হয়, 1400, 1460 নাকি 14 ডিগ্রি সেলসিয়াস। কমানোর জন্য ক্রায়োলাইট NH, এইটা অনেক ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাটা, সরি, এই সংকেতটা অনেক ইম্পর্টেন্ট। ক্রায়োলাইট হচ্ছে Na3Al, এরা মূলত একটা প্রশমন হিসাবে কাজ করে, বুঝছো, প্রশমিত টাইপের একটা হিসাবে কাজ করে। এই গলনাঙ্কটাকে কমানোর জন্য যোগ করা হয়। এই তড়িৎ প্রবাহের কারণে অ্যালুমিনিয়াম অক্সাইড পরিবেশন চলতে থাকে। ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু জমা হতে থাকে, অ্যালুমিনিয়াম ক্রায়োলাইট অপেক্ষা ভারী হওয়ায় নিচের দিকে জ্বলতে থাকে। হ্যাঁ, আশা করি বুঝতে পারতেছো যে অ্যালুমিনিয়ামটা যখন যোগ করছি, ও বিক্রিয়ার মধ্যে কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ ও যেহেতু ভারী, ও নিচে অদক্ষেপ টাইপের জমা হয়ে যাবে। তো ও অ্যাকচুয়ালি আমরা যখন নিষ্কাশন করবো ও কোনো কাজে আসবে। নিচে জমে থাকে। ট্যাঙ্কের নিচ থেকে নির্গমন নলের প্লাস মাঝে মাঝে খুলে অ্যালুমিনিয়াম ধাতুকে বের করা হয়। এই দেখো নির্গমন নল। অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়, যা উচ্চ তাপমাত্রায় কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তড়িৎ বিশ্লেষণ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এই যে। অ্যালুমিনিয়াম, পানিটা তো আমরা শুকিয়ে ফেলছি, তো এখানে অ্যালুমিনিয়াম কার্বনেট থাকে, এটা বিয়োজিত হয়ে অ্যালুমিনিয়াম নেট আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন করে। তাহলে ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে এই যে, ক্যাথোডে বিক্রিয়া এই গ্রহণ করবে, অ্যানোডে বিক্রিয়া। এখানে মূলত একটা কনসেপ্ট ঝামেলাটা লাগে, দেখো শেষ কিন্তু আমাদের এতটুকুই। ক্যাথোডে জিঙ্ক আর কপারের ক্ষেত্রে আমরা খেয়াল করছিলাম যে ওরা সব বিজারণ হয়েছিল, তার মানে ওদের মধ্যে ওরা নিজেরাই কাইন্ড অফ বিক্রিয়া করছিল। কপারের ক্ষেত্রে তো আমরা দেখলাম সব বিজারণ হয়েছে, জিঙ্কের ক্ষেত্রে লাস্টে ওকে খুব কার্বনের সাথে বিক্রিয়া করছি, লাস্টে যেও তারপর জিঙ্ক ওই ক্যাথোডের মধ্যে যখন বিক্রিয়া দিছি, ক্যাথোডেও জিঙ্ক ছিল, অ্যানোডেও জিঙ্ক ছিল। এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মূলত এতটুকু সবাই পারে, এতটুকু সহজেই। এখানে এসে ঝামেলাটা লাগে যে ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়াটা, এটা মনে রাখতে হবে। ক্যাথোডে আমাদের ধাতু ধাতু বিক্রিয়া করবে, আর অ্যানোডে হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করবে। ওকে, দেখো পরবর্তীতে আবার কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড পরে। এটা কেন প্রয়োজন পড়লো, পরবর্তীতে কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করবে। কার্বন অক্সিজেনের সাথে এই যে এখানে যে O2টা উৎপন্ন হয়েছে, এটা কার্বনের সাথে বিক্রিয়া করবে, কারণ কার্বন ডাই অক্সাইডটা পরে এখান থেকে চলে যাবে। আর যখন কার্বন ডাই অক্সাইডটা চলে যাবে, তখন আমার বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হবে। এই চিত্রটা আমাদেরকে দিতে হবে, চিত্রটা মাস্ট। চিত্রটা ইজি, যেভাবে আছে ঠিক সেভাবে আঁকবো, বই অনেক কঠিন ভাবে দেওয়া আছে, আমি এটা খুব ইজি ভাবে আঁকছি। এভাবে পাত্র, এভাবে গ্রাফাইটের স্তর, একটা লাঠি, একটা লাঠি, আরেকটা লাঠি, লাঠিগুলো একসাথে জয়েন করে দিবা। জয়েন করে এখানে একটা প্লাস চার্জ দিয়ে দিবা, এর মধ্যে একটা মাইনাস চার্জ দিয়ে দিবা। আর কিছু না, শেষ। এতটুকুই চিত্র। তুমি যদি এগুলোকে ব্যাখ্যা না করো তাইলেও হবে। এখান থেকে একটা নির্গমন নল দিয়ে দিবে।